জাপানের সবচেয়ে বোরিং ব্র্যান্ড কিভাবে চুপিসারে যারা আর হ্যান্ডমেড সাম্রাজ্য ধ্বংস করছে। ইউনিক্লো এর অবিশ্বাস্য গল্প। চ্যানেল ইন্ট্রোডাকশন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলটা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির কথা বলে, আর আমরা বিশ্বাস করি সুস্বাস্থ্যই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই সম্পদ তৈরির পাশাপাশি সুস্থ আর স্মার্ট জীবনযাপনের বিষয়েও আমাদের চ্যানেলে কথা বলা হয়। ভিডিও শুরু। বন্ধুরা, আজকে শুরুতেই একটা তুলনা দিয়ে শুরু করি, যেটা প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু শেষে আপনার মাথা একদম ঘুরিয়ে দেবে। একটু কল্পনা করুন, আপনি একটা মলে গেছেন। এক দোকানে একটা সাদামাটা প্লেন টি শার্ট বিক্রি হচ্ছে 390 টাকায়, আর পাশের দোকানে একদম একই রকম দেখতে আরেকটা টি শার্ট পাওয়া যাচ্ছে মাত্র 799 টাকায়। দেখতে প্রায় একই, বেসিক ডিজাইন, একই রকম মিনিমালিস্ট স্টাইল। এখন বলুন, কোন দোকানে বেশি বিক্রি হচ্ছে? স্বাভাবিকভাবে মনে হবে সস্তারটাই বেশি বিকবে। আমিও এটাই ভেবেছিলাম, যতক্ষণ না এই কোম্পানিটার উপর গভীরভাবে গবেষণা করলাম। কারণ উত্তরটা হলো, বেশি দামি দোকানটাই বেশি বিক্রি করছে, এবং তা প্রচুর ব্যবধানে। আর সেই দোকানটার নাম হলো ইউনিক্লো। একটা জাপানি ব্র্যান্ড, যেটাকে অনেকে আগে হয়তো শুনেছেন, কিন্তু খুব বেশি গুরুত্ব দেননি। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো কেন ইউনিক্লোকে শুধু একটা কাপড়ের দোকান হিসেবে না দেখে বিশ্বের অন্যতম সেরা ব্যবসায়িক কৌশলের কেস স্টাডি হিসেবে দেখা উচিত। ইউনিক্লো এর প্রতি স্টোরের রেভিনিউ হ্যান্ডমেড দ্বিগুণ, অপারেটিং মার্জিন হ্যান্ডমেড দ্বিগুণের বেশি, কাস্টমারদের বারবার ফিরে আসার হার 73%। আর এই তথাকথিত স্লো, বোরিং, মিনিমালিস্ট কোম্পানি আজ একটা $100 বিলিয়ন সাম্রাজ্যে পরিণত হয়েছে। এর প্রতিষ্ঠাতা তাদাশি ইয়ানাই জাপানের সবচেয়ে ধনী মানুষ, যারা এরপরে ইউনিক্লো এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক বিক্রেতা। হ্যান্ডকে পিছনে ফেলে দিয়েছে, আর গ্যাপকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, এই সব কিছু তারা করেছে ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতিটা নিয়ম ভেঙে। তাহলে আজকে আমরা ধাপে ধাপে বুঝব ইউনিক্লো এটা কিভাবে করল। আর শেষে আমি বলবো, আপনি এই কৌশল থেকে কি শিখে নিজের জীবনে বা ব্যবসায় লাগাতে পারেন। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, স্পে মডেল। সবকিছু নিজেরাই করলে হিসাবটা কিভাবে পাল্টে যায়। বন্ধুরা, ফ্যাশন ইন্ডাস্ট্রির একটাই সোনার নিয়ম, যেটা যারা আর হ্যান্ড থেকে শুরু করে দেশের সব বড় ব্র্যান্ড মেনে চলে। সেটা হলো গতি। সবকিছু রানওয়েতে যে ট্রেন্ড দেখা গেছে, সেটা যত দ্রুত সম্ভব দোকানে নিয়ে আসো। যারা কোথাও কোনো ড্রেস দেখলে মাত্র 15 দিনের মধ্যে সেটার অনুকরণ তাদের স্টোরে চলে আসে। হ্যান্ড তাদের স্টোরে 20,000 এরও বেশি আলাদা আলাদা প্রোডাক্ট রাখে, প্রতিটা কাস্টমারের জন্য কিছু না কিছু যেন থাকে। পুরো ইন্ডাস্ট্রি এই একটাই দর্শন মেনে চলে, যে দ্রুত সে টিকে থাকে, যে ধীর সে মরে। আর তখন আসে ইউনিক্লো, পুরো উল্টো পথে হেঁটে। ইউনিক্লো একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করতে পুরো 12 মাস লাগায়। যে সময় যারা 24টা নতুন কালেকশন বাজারে ছেড়ে দেয়, সেই সময় ইউনিক্লো একটা আইটেম নিয়ে ল্যাবে বসে আছে। তাদের মোট প্রোডাক্টের সংখ্যা মাত্র 1,000, যারা এর 12,000 এর বিপরীতে। আর ইউনিক্লো যখন কোনো প্রোডাক্ট বানায়, তখন সেটার 10 লাখেরও বেশি ইউনিট একবারে বানায়। অনেকেই ভাবেন, মাত্র 1,000 প্রোডাক্ট নিয়ে ফ্যাশনের দুনিয়ায় টিকে থাকা কি সম্ভব? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে তাদের স্পে মডেলের রহস্য। স্পে মানে স্পেশালি স্টোর রিটেইলার অফ প্রাইভেট লেবেল অ্যাপারেল। এটা কাজ করে এভাবে। ইউনিক্লো সব ডিজাইন সম্পূর্ণ নিজেরাই তৈরি করে, বাইরের ডিজাইনার বা ট্রেন্ড ফোরকাস্টারের উপর নির্ভর করে না। তারপর অল্প সংখ্যক ডিজাইন লঞ্চ করে, কিন্তু প্রতিটা ডিজাইন বিপুল পরিমাণে রং আর মাপে পাওয়া যায়। এই বিশাল অর্ডারের কারণে ফ্যাব্রিক সাপ্লায়ারদের কাছ থেকে এমন ছাড় পায়, যা প্রতিযোগীরা কল্পনাও করতে পারে না। ডিজাইন থেকে উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত পুরো সাপ্লাই চেন নিজেদের হাতে। কোনো মিডলম্যান নেই যে মাঝপথে মার্জিন কেটে নেবে। ফলাফল কি? ইউনিক্লো এর অপারেটিং মার্জিন প্রায় 16%, হ্যান্ডমের মাত্র 4%। ইউনিক্লো কম প্রোডাক্টে দ্বিগুণেরও বেশি লাভ করছে, কম করে বেশি জিতছে।
আর এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হল এটা কপি করা প্রায় অসম্ভব। কারণ এই মডেল শুধু কৌশল নয়, এটা একটা বিজ্ঞান, যার সাথে আসে পরের অধ্যায়ের গল্প। অধ্যায় 2, হেটেচ আর এরাজম। যখন একটা কাপড়ের কোম্পানি অ্যাপল এর মতো ভাবতে শুরু করে। বন্ধুরা, এই জায়গাটায় একটু থামা দরকার এবং একটা কথা পরিষ্কার করা দরকার। ইউনিক্লো আসলে কোনো ফ্যাশন কোম্পানি নয়। এটা একটা প্রযুক্তি কোম্পানি যেটা কাপড় বানায়। আর এই পার্থক্যটাই বোঝে না বলে প্রতিযোগীরা তাদের ধরতে পারছে না। যারা আর হ্যানম যখন ফ্যাশন ডিজাইনার নিয়োগ দিচ্ছে, ফ্যাশন উইকে যাচ্ছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের ট্র্যাক করছে, ইউনিক্লো তখন সম্পূর্ণ ভিন্ন কাজ করছে। তাদের গবেষকরা ল্যাবে মাইক্রোস্কোপের নিচে সুতো আর কাপড় পরীক্ষা করছেন, ম্যাটেরিয়াল সায়েন্সের স্তরে কাজ করছেন। এই গবেষণায় তাদের বিনিয়োগটা অবিশ্বাস্য। ইউনিক্লো এর জাপানের বৃহত্তম কেমিক্যাল ফাইবার প্রস্তুতকারক টোরাই ইন্ডাস্ট্রিজ এর সাথে 20 বছরের এক্সক্লুসিভ পার্টনারশিপ আছে। এই পার্টনারশিপে প্রতি বছর প্রায় 62.000 কোটি টাকা বিনিয়োগ হয় শুধু গবেষণা আর ফ্যাব্রিক ডেভেলপমেন্টের জন্য। এই পার্টনারশিপ থেকে কি বেরিয়ে এসেছে? দুটো এমন প্রোডাক্ট যেগুলো সম্পূর্ণ নতুন একটা ক্যাটাগরি তৈরি করেছে, হেটেচ আর এরাজম। হেটেচ তৈরি করতে 10 বছর লেগেছে। ইউনিক্লো আর টোরাই মিলে 10,000 আলাদা আলাদা প্রোটোটাইপ পরীক্ষা করেছে, তারপর এই ফ্যাব্রিক প্রযুক্তিতে পৌঁছেছে। এটা কি করে? আপনার শরীর থেকে যে আর্দ্রতা বের হয় সেটা শুষে নেয় আর তাকে তাপে রূপান্তরিত করে। মনে করুন আপনার শরীর একটা পাওয়ার প্ল্যান্ট যেটা সবসময় অপচয়কৃত তাপ ছাড়ছে। হেটেচ সেই অপচয়টাকে পুনর্ব্যবহার করে। শীতে কোনো ব্যাটারি, কোনো বৈদ্যুতিক উপাদান ছাড়াই আপনাকে গরম রাখে। হেটেচ 2003 সালে লঞ্চ হওয়ার প্রথম মৌসুমেই 15 লাখ ইউনিট বিক্রি হয়। 2012 সালে 13 কোটি ইউনিট প্রতি বছর। 2022 সালে সঞ্চিত মোট বিক্রি ছাড়িয়ে গেছে 150 কোটি ইউনিট। জাপানে 99% মানুষ হেটেচ চেনেন। একটা ইনারওয়্যার প্রযুক্তির জন্য অ্যাপল এর মতো ব্র্যান্ড সচেতনতা। আর গরমের জন্য আছে এরাজম। সাধারণ তুলো ঘাম শুষে নেয় আর শরীরে লেপ্টে রাখে। এরাজম এর মধ্যে আছে মাইক্রোটিউব, যেটা অনুপ্রাণিত হয়েছে জাপানের বুলেট ট্রেনের এয়ারফ্লো সিস্টেম থেকে। এই ফ্যাব্রিক ঘাম ধরে রাখে না, বরং সেটাকে দ্রুত বাষ্পীভূত করে দেয়। মুম্বাই বা কলকাতার ভ্যাপসা গরমেও আপনি শুকনো আর আরামদায়ক থাকবেন। দুটো প্রযুক্তি সম্পূর্ণ পেটেন্ট করা। কোনো প্রতিযোগী এগুলো সরাসরি কপি করতে পারবে না, কারণ এগুলো তৈরি করতে 20 বছরের গবেষণা লেগেছে, বিশেষ যন্ত্রপাতি লেগেছে যেগুলো অন্য কোথাও নেই। ফাস্ট ফ্যাশন কোম্পানিগুলো এই বিনিয়োগ করতে পারবেই না, কারণ তাদের দ্রুত রিটার্ন দরকার। এটাই ইউনিক্লো এর সেই দুর্গ, যেটায় শত্রু ঢুকতে পারে না। তাদের লোগো নয়, তাদের মার্কেটিং নয়, তাদের প্রযুক্তি। অধ্যায় 3, নামটাই একটা টাইপো। আর এটা থেকে বোঝা যায় ইউনিক্লো এর সংস্কৃতি আসলে কেমন। বন্ধুরা, এখন একটু থেমে একটা গল্প বলি, যেটা ইউনিক্লো এর পুরো সংস্কৃতি আর দর্শনকে একটাই ঘটনায় ধরে রাখে। যখন তাদের প্রতিষ্ঠাতা তাদাশি ইয়ানাই হংকংয়ে ব্র্যান্ডটা রেজিস্ট্রি করতে গেলেন, তখন তিনি চেয়েছিলেন নাম হবে ইউনিক্লো, মানে ইউনিকো ক্লথিং এর সংক্ষেপ। সহজ, পরিষ্কার, অর্থবহ। ট্রেডমার্ক ক্লার্ক ফর্ম পূরণ করার সময় কে এর জায়গায় লিখে ফেললেন। নামটা হয়ে গেল ইউনিক্লো। 6 মাস পরে যখন ট্রেডমার্ক সার্টিফিকেট ইয়ানাই দেখলেন ভুলটা। এবার কি হলো? একটু ভেবে তিনি বললেন, এটা তো আরও আলাদা লাগছে, এটাই রাখো আর এগিয়ে যাও। একটা ক্লার্কের বানান ভুলে $100 বিলিয়ন কোম্পানির নাম ঠিক হয়ে গেল। এই গল্পটা আমি শুধু মজার কারণে বলছি না, এটা বলছি কারণ এটা ইউনিক্লো এর কাজের পদ্ধতিটা পরিষ্কার করে দেয়। সাধারণ কোম্পানি হলে কি করত? প্যানিক হতো, জরুরি মিটিং বসত, কনসালটেন্ট আসত, আবার ফর্ম ফাইল হতো। সপ্তাহের পর সপ্তাহ শক্তি নষ্ট হতো একটা ক্লার্কের ভুল ঠিক করতে। ইউনিক্লো ভুলটাকে মেনে নিল, তার মধ্যে মূল্য খুঁজে পেল আর এগিয়ে গেল। ব্যর্থতা মেনে নেওয়া, সেখান থেকে শেখা আর এগিয়ে যাওয়া, এটা ইয়ানাইয়ের ব্যক্তিগত স্বভাব নয়, এটা পুরো কোম্পানির একটা কাঠামোগত অভ্যাস।
ইউনিক্লো এর প্রতিটা কর্মী একটা পকেট সাইজের কার্ড বহন করেন, যেখানে 23টা ম্যানেজমেন্ট নীতি লেখা আছে। এই 23টা নীতির প্রতিটাই কোম্পানির কোনো না কোনো ব্যর্থতা থেকে তৈরি হয়েছে। তারা আক্ষরিক অর্থেই ক্ষতিকে নির্দেশিকায় পরিণত করে। ইয়ানাই এমনকি তার আত্মজীবনীর নাম রেখেছেন ওনেওয়েন 9 ওয়াসেস, মানে 90% ব্যর্থতা, 10% সাফল্য। এটা হলো তার ব্যক্তিগত দর্শন যে আপনার বেশিরভাগ প্রচেষ্টা ব্যর্থ হবে, আর সেটা সম্পূর্ণ স্বাভাবিক যদি আপনি প্রতিটা ব্যর্থতা থেকে কিছু শিখতে পারেন। অধ্যায় 4, ব্যর্থতার সফর। বিপর্যয়, ধ্বংস আর প্রতিটা হারের বিনিময়ে কি কিনলেন তিনি। চলুন এবার ইয়ানাইয়ের নির্দিষ্ট ব্যর্থতাগুলো নিয়ে বিস্তারিত কথা বলি, কারণ এখানেই আসল কৌশলগত শিক্ষা লুকিয়ে আছে। জাপানে সফলভাবে ব্যবসা বড় করার পরে ইয়ানাই আন্তর্জাতিক বাজারে ঢুকতে চাইলেন। 2001 সালে তিনি যুক্তরাজ্যে গেলেন। 18 মাসে 21টা স্টোর খুললেন। 1 বছরের মধ্যে 16টাই বন্ধ করতে হল। আর্থিক ক্ষতি প্রায় 20 মিলিয়ন পাউন্ড। কি ভুল হয়েছিল? ইয়ানাই পরে একদম নির্দিষ্টভাবে চিহ্নিত করলেন। তিনি একজন ব্রিটিশ সিও নিয়োগ করে ব্রিটিশ ম্যানেজমেন্ট পদ্ধতিতে কাজ করতে দিলেন। সেখানে বিভিন্ন টিম একে অপরের সাথে যোগাযোগ না করে আলাদা আলাদা বিভাগে কাজ করছিল। কিন্তু জাপানে ইউনিক্লো সবসময় একটা ফ্ল্যাট মডেলে কাজ করে, যেখানে প্রতিটা বিভাগ প্রতিদিন একে অপরের সাথে যুক্ত থাকে, সমস্যা মাটির স্তরেই সমাধান হয়। শ্রেণীবদ্ধতা সেই গতি মেরে দিল। শিক্ষা নিলেন, এবং আজও পর্যন্ত বিশ্বের 25টা দেশে ব্যবসা থাকলেও কোনো দেশের প্রধান হিসেবে শুধুমাত্র জাপানিদের নিয়োগ করা হয়। কোনো ব্যতিক্রম নেই। তারপর 2005 সালে আমেরিকায় চেষ্টা করলেন। সেটা আরও খারাপ হল। আমেরিকানদের কাছে কোনো অজানা জাপানি ব্র্যান্ড ট্রাই করার কোনো কারণই ছিল না। কোনো গল্প নেই, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেটাও ব্যর্থ হল। তারপর 2014 সালে আরও আত্মবিশ্বাসী হয়ে আমেরিকার শহরের বাইরের অঞ্চলে এক ধাক্কায় 17টা স্টোর খুললেন। 1 বছরে সবগুলো আবার ব্যর্থ। সেবার ক্ষতি $135 মিলিয়ন। 3টা আলাদা বড় আন্তর্জাতিক ব্যর্থতা। বেশিরভাগ প্রতিষ্ঠাতা এখানে হয় ছেড়ে দিতেন, নয়তো এতটাই ভয় পেতেন যে আর কোনো ঝুঁকি নিতেন না। ইয়ানাই কিছুই করলেন না, বরং প্রতিটা ব্যর্থতা থেকে একটা নির্দিষ্ট স্পষ্ট শিক্ষা বের করলেন। ব্যর্থতা শেখাল ম্যানেজমেন্ট সংস্কৃতির স্থানীয়করণ ঐচ্ছিক নয়। প্রথম ব্যর্থতা শেখাল বিস্তারের আগে ব্র্যান্ড পরিচিতি থাকতে হবে। দ্বিতীয় ব্যর্থতা শেখাল ছোট জায়গায় চুপচাপ থেকে নয়, বড় জায়গায় দৃশ্যমান থেকে শুরু করতে হবে। আর এই ক্ষতিগুলো থেকে পাওয়া শিক্ষার কারণেই ভারতে প্রবেশ করতে মাত্র 3 বছরে সাফল্য পেয়েছে। এই ক্ষতিগুলো শুধু বিপর্যয় ছিল না, এগুলো ছিল একটা কৌশলগত রোডম্যাপ কেনার খরচ। অধ্যায় 5, মৃত্যু সর্পিল। কেন প্রতিটা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড ধীরে ধীরে নিজেকেই ধ্বংস করছে? এবার একটু বড় ছবিটা দেখুন। পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা চক্র চলছে, আরেকবার বুঝলে এটা আর চোখ এড়ায় না। এই চক্রটা এভাবে চলে। একটা ফ্যাশন ব্র্যান্ড একটা ট্রেন্ডে বাজি ধরে। কখনো কখনো ট্রেন্ড মেলে আর সব বিক্রি হয়, কিন্তু ট্রেন্ড মূলত অনির্দেশ্য। কখনো রং ভুল হয়, কখনো সাইজ বেঠিক, কখনো স্টাইলটা ঠিক পিক হওয়ার আগেই ফিকে পড়ে। তখন গুদামে জমে যায় অবিক্রিত মালপত্র, যাকে বলে ডেড স্টক। ডেড স্টক হল ফ্যাশন রিটেলের সবচেয়ে বড় ক্ষতি, কারণ তখন ব্র্যান্ডের কাছে একটাই পথ থাকে, ক্লিয়ারেন্স সেল। ক্লিয়ারেন্স সেলে মার্জিন ধ্বংস হয়, নগদ প্রবাহে আঘাত লাগে, বিনিয়োগকারীরা আতঙ্কিত হন। চাপে পড়ে কোম্পানি পরের মৌসুমে আরও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। আরও বেশি ডেড স্টক, আরও বড় ক্লিয়ারেন্স, এবং চক্রটা আরও শক্তভাবে বন্ধ হয়। এটাই মৃত্যু সর্পিল। এই ফাঁদে পড়েছে যারা পড়েছে, গ্যাপ বছরের পর বছর ধরে এতে ডুবছে। আর ফোরাভার 21 এই সর্পিলে ডুবে শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে গেছে। ইউনিক্লো কাঠামোগতভাবে এই ফাঁদে পড়তে পারে না, কারণ তাদের কমস্কো মডেল মাত্র 1,000 প্রোডাক্টের সাথে, যেখানে প্রতিটা প্রতিযোগীর 15,000 থেকে 25,000। ইউনিক্লো এর ভুল করার সুযোগ অনেক কম। আর প্রতিটা বাজি ধরা হয় মৌলিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে,
ট্রেন্ড অনুমানের উপর নয়। কম ব্যর্থতা মানে কম ডেড স্টক। কম ডেড স্টক মানে কোনো ক্লিয়ারেন্স দরকার নেই। ক্লিয়ারেন্স নেই মানে মার্জিন স্থিতিশীল। স্থিতিশীল মার্জিন মানে শান্ত বিনিয়োগকারী। শান্ত বিনিয়োগকারী মানে কৌশলগত বিনিয়োগের সুযোগ। ইউনিক্লো প্রায় কখনো ছাড় দেয় না। তাদের দাম খুব কমই কমে। এই স্থিতিশীলতা জেদ নয়, এটা ডেড স্টককে নির্মূল করে যে মডেল তৈরি হয়েছে তার কাঠামোগত ফলাফল। ইয়ানাই এই ধারণাটাকে বলেন ওয়াইফওয়ার বনাম ফ্যাশন। ফ্যাশন অনির্দেশ্য, কারণ এটা আবেগনির্ভর আর ট্রেন্ড নির্ভর। ওয়াইফওয়ার অনুমানযোগ্য, কারণ এটা প্রয়োজনীয়তা নির্ভর। শীতে উষ্ণ আন্ডারলেয়ার সবসময় দরকার। গ্রীষ্মে সহজে শ্বাস নেওয়া যায় এমন টি শার্ট সবসময় দরকার। অফিসের জন্য ভালো ফিটিং প্যান্ট সবসময় দরকার। এই চাহিদা মৌসুম থেকে মৌসুমে বদলায় না। আর এই অনুমানযোগ্যতাই স্কেলযোগ্যতার মূল। অধ্যায় 6। গোয়েন্দাগিরি। আপনি স্টোরে ঢোকার মুহূর্ত থেকে ইউনিক্লো আপনাকে দেখছে। বন্ধুরা, এখানে এমন একটা বিষয় বলব যেটা বেশিরভাগ ইউনিক্লো কাস্টমার জানেন না। আপনি যে মুহূর্তে স্টোরে ঢোকেন, একটা কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম আপনাকে দেখতে শুরু করে। চুরি রুখতে নয়, আপনার প্রতিটা পদক্ষেপ, আপনার দৃষ্টি, আপনার আচরণ ট্র্যাক করতে। ইউনিক্লো হিট ম্যাপিং ব্যবহার করে পুরো স্টোর জুড়ে। এই প্রযুক্তি দেখে কোন জায়গায় কাস্টমাররা ধীর হন, কোন শেলফে হাত বাড়ান, কোন প্রোডাক্ট তুলে দেখেন কিন্তু রেখে দেন, কোন সেকশন দ্রুত পার হয়ে যান, কোন ডিসপ্লে একদম উপেক্ষা করেন। এই আচরণের তথ্য একটা অ্যালগোরিদমে যায়, যেটা ক্রমাগত পুরো স্টোরের বিন্যাস পরিবর্তন করে। সেই মৌসুমের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রঙগুলো সবচেয়ে বেশি ট্রাফিকের জায়গায় রাখা হয়। নতুন পণ্যগুলো সেখানে রাখা হয় যেখানে মানুষের ভিড় বেশি। কম মনোযোগ পাওয়া পণ্যগুলো চোখের সমান উচ্চতায় সরিয়ে নেওয়া হয় পরীক্ষা করতে। প্রতিটা টেবিল, শেলফ, ম্যানেকুইন হাজারো মানুষের চলাচলের ডেটার ভিত্তিতে সাজানো। ফলাফল: বেশি মনোযোগ, বেশি ট্রায়াল, বেশি কেনাকাটা। এখানে আবার বোঝা যায় ইউনিক্লো কাপড়ের ব্যবসা করছে ঠিকই, কিন্তু প্রযুক্তি কোম্পানির মতো ভাবছে। একটা ভালো ওয়েবসাইটে যেভাবে ব্যবহারকারীর অভিজ্ঞতা নিখুঁতভাবে ডিজাইন করা হয়, তারা ফিজিক্যাল স্টোরকেও ঠিক সেভাবে ডিজাইন করে। অধ্যায় 7। বোরিং এর মনোবিজ্ঞান। নিরপেক্ষ রং আর পরিষ্কার ফিট কেন জিতছে? বন্ধুরা, এই জায়গাটায় একটু সময় দেওয়া দরকার। কারণ এটা দেখতে সহজ মনে হয়, কিন্তু আসলে অনেক গভীর একটা অন্তর্দৃষ্টি। ফ্যাশন ব্র্যান্ডগুলো মূলত আবেগ বিক্রি করে। নতুনত্বের উত্তেজনা, পরিচিত লোগোর স্বীকৃতি, ট্রেন্ডে থাকার রোমাঞ্চ। এটা কাজ করে, কিন্তু এর আয়ু সীমিত। ট্রেন্ডি পোশাকের উত্তেজনা ট্রেন্ড পাল্টে যাওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আর পরে থাকে একটা ওয়ার্ড্রোব ভর্তি জিনিস যেগুলো পুরনো মনে হয়, অথচ সবেমাত্র কেনা। ইউনিক্লো সম্পূর্ণ ভিন্ন জিনিস বিক্রি করে। তারা আবেগ বিক্রি করে না, তারা একটা আচরণকে উৎসাহিত করে। চুপচাপ দক্ষতা আর আত্মবিশ্বাস প্রকাশ করার আচরণ। একটু ভাবুন, কলকাতার যে মানুষটা সবসময় নিরপেক্ষ রং, পরিষ্কার কাটা, ভালো মানের বেসিক পোশাক পছন্দ করেন, তিনি মিশে যেতে চাইছেন না। তিনি ফ্যাশনের প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি অফিসেও মানানসই থাকতে চান, সন্ধ্যায় বাইরে গেলেও মানানসই থাকতে চান, পোশাক নিয়ে বেশি ভাবতে চান না। তিনি চান এমন কাপড় যা দেখায় পরিপাটি, পেশাদার, পরিণত, কিন্তু কোনো চেষ্টা দেখায় না। অর্থনৈতিক অনিশ্চয়তার সময়, যেমন 2008-এর মন্দা বা কোভিডের সময়, এই মানসিকতা আরও বিস্তৃত হয়। মানুষ স্বাভাবিকভাবেই জাঁকজমকপূর্ণ কেনাকাটা থেকে সরে এসে নির্ভরযোগ্যতার দিকে ঝোঁকেন। ইউনিক্লো এর পুরো নান্দনিকতা এই মনোবিজ্ঞানের নির্ভুল উত্তর। কোনো বড় লোগো নেই, কোনো পরীক্ষামূলক সিলুয়েট নেই। নিরপেক্ষ রং যেগুলো সব পরিবেশে কাজ করে। পরিষ্কার, ঝামেলামুক্ত ফিট যেটা সবাইকে ভালো দেখায়। এটা ডিজাইনের সীমাবদ্ধতা নয়, এটা একটা গভীর মানবিক চাহিদার নির্ভুল উত্তর, যেটা ফ্যাশন ব্র্যান্ডগুলো নিয়মিত উপেক্ষা করে। স্বচ্ছতা বিশৃঙ্খলার চেয়ে সবসময় জেতে। আর ইউনিক্লো এই একটা অন্তর্দৃষ্টি থেকে শত কোটি ব্যবসা গড়েছে। অধ্যায় 8। মূল্যের হিসাব যেটা সব পাল্টে দেয়। স্টিকার মূল্য নয়, প্রতি ব্যবহারের খরচ।
বন্ধুরা, এবার একটা নির্দিষ্ট অর্থনৈতিক যুক্তি দেখি যেটা ভারতের কাস্টমারদের মতো পরিবর্তন করছে। কারণ এই যুক্তিটা সহজ আর দারুণ। একটা সাধারণ ট্রেন্ডি টি শার্ট ধরুন 500 থেকে 800 টাকায় পাওয়া যাচ্ছে। দেখতে ভালো, সময়ের সাথে মানানসই। বেশিরভাগ মানুষ এটা 15 থেকে 20 বার পরেন, তারপর রং ফিকে হয়, কাপড় রুক্ষ হয়, আকার বিকৃত হয়। 600 টাকায় 20 বার পরলে প্রতি পরিধানে খরচ 30 টাকা। ইউনিক্লো এর একটা টি শার্ট 390 টাকা। কিন্তু ফ্যাব্রিক প্রযুক্তি আর উৎপাদনের মান এমন যে 2 থেকে 3 বছর নিয়মিত পরলেও ব্যবহারযোগ্য থাকে। মানুষ সহজেই 200 থেকে 300 বার পরেন। 390 টাকায় 250 বার পরলে প্রতি পরিধানে খরচ মাত্র 5 থেকে 6 টাকা। 6 টাকা বনাম 30 টাকা। ইউনিক্লো এর শার্ট আসলে প্রতি ব্যবহারে 5 গুণ সস্তা, যদিও দাম বেশি। একবার এই হিসাবটা মাথায় ঢুকলে উপলব্ধি পাল্টে যায়। মহার্ঘ থেকে সাশ্রয়ী হয়ে যায়। আর এটাই 73% রিপিট পারচেজ রেটের পেছনের কারণ। মানুষ একবার কিনে, মান অনুভব করে, হিসাবটা সহজাতভাবেই করে ফেলে, আর ফিরে আসে। কোনো ম্যানিপুলেশন নেই, কোনো ছাড়ের চাপ নেই, শুধু সত্যিকারের সন্তুষ্টি। এটাই টেক্সি ব্যবসার ভিত্তি, আর ফাস্ট ফ্যাশন মডেলে এটা তৈরি করা প্রায় অসম্ভব। অধ্যায় 9। ইউনিক্লো এর কৌশল থেকে আপনি কি শিখতে পারেন? বন্ধুরা, ইউনিক্লো সম্পর্কে এত কিছু জানার মানে শুধু এই ব্র্যান্ডটা প্রশংসা করা নয়। আসল কাজ হলো এখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বা ব্যবসায় লাগানো। এই 5টা জিনিস আপনি এখনই প্রয়োগ করতে পারেন। প্রথম, আপনার ক্ষেত্রে সবাই কি করছে সেটা খুঁজুন, তারপর বুদ্ধিমানের বিপরীতটা করুন। পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি একই দিকে তাকিয়েছিল। ট্রেন্ড, গতি, বৈচিত্র্য। কেউ সেই কাস্টমারের দিকে তাকায়নি যে এই সব থেকে ক্লান্ত। ইউনিক্লো সেই কাস্টমারের জন্য তৈরি হয়ে $100 বিলিয়ন ব্যবসা বানিয়েছে। আপনার ক্ষেত্রে কে উপেক্ষিত হচ্ছেন? দ্বিতীয়, যোগ করা বন্ধ করুন, বিযোগ শুরু করুন। সব ব্যবসায়িক প্রবৃত্তি বলে বেশি ফিচার, বেশি প্রোডাক্ট, বেশি জটিলতা যোগ করো। ইউনিক্লো 20,000 সম্ভাব্য আইটেম থেকে 1,000 এ নেমে এসে মার্জিন দ্বিগুণ করেছে। বিযোগও একটা কৌশল। তৃতীয়, ব্যর্থতা শুধু টিকে থাকবেন না, পদ্ধতিগতভাবে শিখুন। ইয়ানাইয়াক বিপর্যয় আর দুটো ব্যর্থতা থেকে নির্দিষ্ট শিক্ষা বের করে 23টা ম্যানেজমেন্ট নীতিতে পরিণত করেছেন, যেটা প্রতিটা কর্মী বহন করেন। আপনার ব্যর্থতা থেকে শেখার পদ্ধতি কি? চতুর্থ, সবচেয়ে কম দৃশ্যমান জায়গায় শুরু করবেন না, সবচেয়ে বেশি দৃশ্যমান জায়গায় শুরু করুন। ইউনিক্লো বারবার ব্যর্থ হয়েছে যখন পরিধিতে ছোট ছোট স্টোর দিয়ে শুরু করেছে। সফল হয়েছে যখন কেন্দ্রীয় প্রিমিয়াম লোকেশনে বট করে শুরু করেছে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় জোরালো উপস্থিতি 10টা গুরুহীন জায়গায় চুপচাপ থাকার চেয়ে ভালো। পঞ্চম, এমন কিছুতে বিনিয়োগ করুন যেটা প্রতিযোগীরা করতে পারবে না। হেটেজ তৈরিতে 10 বছর আর 10,000 প্রোটোটাইপ লেগেছে। এরাসম এর জন্য 20 বছরের পার্টনারশিপ লেগেছে। এই সম্পদগুলো কেনা বা নকল করা যায় না, কারণ এগুলোর জন্য এমন সময় বিনিয়োগ করতে হয়েছে যেটা কোনো প্রতিযোগী পিছিয়ে গিয়ে করতে পারবে না। আপনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সমতুল্য কি? সারাংশ, ইউনিক্লো এর গল্পটা আসলে একটাই বিষয়ের গল্প। সবাই যে শর্তে প্রতিযোগিতা করছে সেই শর্ত প্রত্যাখ্যান করলে কি হয়? পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি গতি, বৈচিত্র্য, ট্রেন্ড আর নতুনত্বের দিকে ছুটছিল, আর তাদাশি ইয়ানায় প্রতিটা ক্ষেত্রে বুদ্ধিমানের বিপরীত পথ বেছে নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক বিক্রেতা তৈরি করলেন। দশকের পর দশক ধৈর্যশীল গবেষণায় পেটেন্ট করা ফ্যাব্রিক প্রযুক্তি তৈরি করে, প্রোডাক্ট ক্যাটালগকে অসাধারণভাবে ছোট রেখে, প্রতিযোগীদের ধ্বংস করা ডেড স্টক চক্র থেকে বের থেকে, ট্রেন্ড আর নতুনত্বের বদলে উপযোগিতা আর স্থায়িত্ব বিক্রি করে, দীর্ঘমেয়াদী বিশ্বস্ততার জন্য মূল্য নির্ধারণ করে, আর ব্যর্থতাকে তাদের সাপ্লাই চেনের মতোই পদ্ধতিগতভাবে প্রক্রিয়া করে, ইউনিক্লো এমন একটা মডেল তৈরি করেছে যেটা শুধু সফল নয়, কাঠামোগতভাবে রক্ষাযোগ্য। এখানকার আসল শিক্ষা ফ্যাশন নিয়ে নয়, এটা হলো ধৈর্যশীলভাবে এমন কিছু তৈরির শক্তি নিয়ে, যেটা মানুষের সত্যিকারের প্রয়োজন মেটায়, যেটা কেউ করতে রাজি হয়নি এমন স্তরে তৈরি করা হয়, আর তারপর সংযোজন কাজ করতে দেওয়া হয়।
শেষ কথা আর ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করি ইউনিক্লো এর গল্পটা আপনার ভাবনায় একটা পরিবর্তন এনেছে। শুধু ব্যবসা বা ফ্যাশন নিয়ে নয়, দীর্ঘমেয়াদে টিকে থাকার মানে কি সেটা নিয়েও। একটা কাজ করুন, আপনার ক্ষেত্রে যে একটা সুস্পষ্ট নিয়ম সবাই মানছেন সেটা লিখুন। তারপর তার বুদ্ধিমানের বিপরীতটা লিখুন। নিচের কমেন্টে সেটা জানান। আমি প্রতিটা কমেন্ট পড়ি। যদি এই ভিডিওটা আপনার কাজে এসে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। এটা চ্যানেলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেলটা বাজিয়ে রাখুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পান। যে বন্ধু বা পরিচিত ব্যবসা বানাতে চাইছেন বা ব্যবসার কৌশল বুঝতে চাইছেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। সত্যিকারের কাজে লাগবে। মনে রাখবেন, সুস্বাস্থ্য আপনার প্রথম সম্পদ, জ্ঞান আপনার ভিত্তি, আর ধৈর্যশীল কৌশলই আপনার স্থায়ী সাফল্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।